আমার মনে হয় মীনাক্ষীদিকে যে স্পেসটা দেয়া হয়েছে, বহু বছর পর পশ্চিমবঙ্গে আমরা একজন মহিলা নেত্রীকে পেয়েছি যিনি শুধু মহিলাদের নেত্রী নন, যিনি আপামর জনসাধারণের নেত্রী। এর আগেও কি আমাদের মহিলা নেত্রীরা ছিলেন না? অফকোর্স ছিলেন, কিন্তু তারা প্রত্যেকে মহিলাদের নেত্রী ছিলেন, তারা কেউ সবার নেত্রী হয়ে উঠতে পারেনি। মীনাক্ষীদির এখন আমরা যদি সাধারণ মানুষের কাছে গিয়ে প্রশ্ন করি, সে কিন্তু সবার নেত্রী। সে একজন পুরুষ মানুষেরও নেত্রী, একজন বয়স্ক মানুষেরও নেত্রী, একজন যুবক, আমার বয়সী ছেলে মেয়ে, সবার নেত্রী। তো এই পরিসরটা তৈরি করার জন্য অবশ্যই এই মুহূর্তে পার্টি যেভাবে কাজ করেছে, আমি বলবো সেটা আগে হয়নি। মানে বরং আমার ক্রিটিসিজম এটা হতে পারে যে এর আগে এরকম আরো বহু মীনাক্ষীদের মতো হয়তো আরো বহু পোটেন্ট মানুষ ছিলেন, তাদেরকে সেই প্ল্যাটফর্মটা তারা পাননি, ফাইনালি পাওয়া গেছে। এবং আমি মনে করি মীনাক্ষীদির রাজনীতিতে যেভাবে প্লেসড হচ্ছেন, সেটা আগামী প্রজন্মের বহু মেয়েদের জন্য স্বপ্ন দেখার, পার্টিতে আসার, রাজনীতিতে আসার এবং রাজনীতিতে টিকে থাকার, সেটা একটা ওই উপজীব্য হতে চলেছে। কোথাও কি মীনাক্ষীর সঙ্গে দীপশিতার একটা ব্যক্তিত্বের সংঘাত আছে? এটা না আমার খুব অবাক লাগে, জানো তো, কারণ তুমি এই প্রশ্নটা মানে তুমি একা করলেন, এর আগেও বহু জায়গায় আমার মনে আছে নির্বাচনের সময়ও এই প্রশ্নটা বহু লোককে করা হয় যে দীপশিতা না মীনাক্ষী। কিন্তু সমস্যাটা হচ্ছে এই একই প্রশ্ন আমি আমার পার্টির কোনো দুই পুরুষ কমরেডের মধ্যে কাউকে করতে দেখি না। কেউ বলেন আচ্ছা সৃজন না প্রতিকূর, আচ্ছা সৃজন না শতরূপ, অথবা প্রতিকূর না শতরূপ, শতরূপ না কলতান, এই প্রশ্ন কেউ কাউকে করে না। কিন্তু একমাত্র দীপশিতা না মীনাক্ষী, এই একটা কোথাও না কোথাও একটা দ্বন্দ্ব বা কোথাও না কোথাও এই দুজনের মধ্যে একজনকেই বেছে নিতে হবে, এইটা না আমরা খুব করে ফেলি। এবং আমার মনে হয় এটার পিছনে আমাদের একটা এই এতদিন ধরে লালিত পালিত একটা ওই পেট্রিয়ার্কাল বক্স রয়েছে। যেমন ধরো যখন আমাদের কোথাও কোনো সভা হয়, আমরা দেখেছি 4-5 জন পুরুষ বক্তা থাকেন এবং একজন মহিলা বক্তা থাকেন। একজন মহিলা বক্তাকে রাখতেই হবে, একজন মহিলা বক্তাকে রাখতেই হবে, কিন্তু খালি একজন বক্তাকে রাখতে হবে না। সেই সংখ্যাটা 1 জন 2 জন 3 জন 4 জন অনেকজন হতে পারে। যেহেতু আমাদের মাথার মধ্যে রয়ে গেছে যে মহিলা একজন নেত্রী হতে হবে, একজন মহিলা নেত্রী হতে হবে, ফলে সেই মহিলা নেত্রীর মধ্যে দীপশিতা হবে না মীনাক্ষী হবে, তাই নিয়ে খুব টানাপোড়েন রয়েছে। আমরা তো বলছি দীপশিতা, মীনাক্ষী, পৃথা, ঐশী, কনিনিকাদি, আরো অনেকের নাম আমরা বলতে পারি, বর্ণনা, দিদিতি, কলকাতা জেলা সেক্রেটারি প্রেসিডেন্ট, এবার দুজনেই মহিলা। এই প্রত্যেকে একসাথে থাকতে পারে, কাউকে ওই চেরি পিক আমাদের করতে হবে না। কারণ নেতা মানেই সে পুরুষ মানুষ নন। মীনাক্ষীদিও নেতা হতে পারেন, বর্ণনাও নেতা হতে পারেন, আমরা সবাই নারী পুরুষ মানে নির্বিশেষে আমরা নেতা হতে পারি। এবং মীনাক্ষীদির সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোথাও খারাপ সম্পর্ক হওয়ার পরিসরটুকুনি নেই। এবং আমি সবাই জানিও এটা, আমি বারবার বলেছি যে ওর দুজনের কি কথা হয়। হ্যাঁ, এই আই থিঙ্ক 2 দিন আগেও ফোন করেছিল মীনাক্ষীদি। এই আমাদের মানে কনফারেন্স শেষ হয়েছে, আমি ফিরেছি, মন খারাপ কিনা, এত বছর ধরে এসএফআই করার পর ছেড়ে দিচ্ছি, এবং আরো না ছোট মোটো কথা যে আমি তো কোনোদিন তোদের মতো করে এসএফআই করিনি, আমি তো ডিওয়াইফআইটাই অনেক ছোট বয়স থেকে করেছি। ফলে মানে খুব সাধারণ কথা, দুটো মানুষের মধ্যে যেরকম হওয়া উচিত, আমার আর মীনাক্ষীদির সম্পর্কটা ওইটুকুই। এই আমরা যেরকম চেষ্টা করি একজন মহিলাকে সবসময় আরেকটা মহিলার বিপরীতে রেখে দেওয়ার, আমাদের মনে হয় সেই মিসোজিনি, সেই সেক্সিজম থেকে একটু বাইরে আসতে হবে। এসএফআই ছেড়ে সত্যি খারাপ লাগছে? একটু মন খারাপ তো হয়েছিল। এবং আমাদের একটা বিদায়ী ভাষণ হয়, তাতে সবার ব্যাপারটা এরকম ছিল যে আমি কিছুতেই কাঁদবো না, সবাই আর কি সেই মেন্টাল প্রিপারেশন নিয়ে গেছিলেন। আমার মনে হয় যদি আমার খুব কান্না পায় আমি বক্তৃতার মাঝখানেও কেঁদে দেবো, কাঁদাটা এমন কোনো খারাপ ব্যাপার নয়। কারণ সত্যিই তো আমরা অনেক এসএফআই যারা অনেক ছোটবেলা থেকে একটা সংগঠনের সঙ্গে নারীর যোগ হয়ে যায়, মানে বড় হয়ে ওঠা এবং এসএফআই করা দুটো একসাথে হয়েছে। ফলে এই যে এত বছরের একটা রুটিন, এত বছরের একটা জীবনকে দেখা, নিজেকে দেখা, সেইটার তো একটা ছেদ পড়ে। এই এত যে মানুষগুলোকে যাদের সাথে সুখ দুঃখ জেতা হারা আমরা সব ভাগ করে নিলাম, কাল থেকে আর তাদের সাথে সেই সম্পর্কগুলো অ্যাটলিস্ট সাংগঠনিক সম্পর্কগুলো থাকবে না, সেইটা ভাবতে খারাপ লাগে। সেটা নিয়ে কোথাও কোনো মানে সেটা লুকিয়ে রাখার কোনো জায়গা নেই। তবে এটাও আমি মনে করি যে আমি পিএইচডি জমা করবো এই মাসে। আমার যদি ছাত্র জীবন শেষ হয়ে যায়, তাহলে আমার ছাত্রনেতা হিসেবে কন্টিনিউ করা উচিত নয়। কারণ আমি বুঝতে পারি এখন যে ছেলেটা বা মেয়েটা এই গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ারে পড়ছে, তার সঙ্গে আমার তো একটা জেনারেশন গ্যাপ তৈরি হয়ে গেছে। আমি তৃণমূলের মতো সাদা চুল ছেলে মেয়ে কলেজ যাচ্ছে, স্কুলে যাচ্ছে, তাও ছাত্রনেতা হিসেবে বসে থাকতে পারি, কিন্তু তাতে আলটিমেটলি লাভ হয় না। ফলে আমি যতদিন ছাত্র ছিলাম, আমি আমার সমস্তটা দিয়ে সমস্ত অনেস্টির সাথে ছাত্র রাজনীতি করেছি। নাও মাই স্টুডেন্টশিপ ইজ গেটিং ওভার। সুতরাং আমার এখন জীবনের যে নতুন অধ্যায়, সেই নতুন অধ্যায় শুরু হবে এবং রাজনৈতিক ভাবেও সাংগঠনিক ভাবেও তাতে নতুন অধ্যায় যুক্ত হবে।
কোথাও কি মনে হয় এই ছাত্র রাজনীতিটা দীপশিতাকে দীপশিতা করলো? অবশ্যই তাই। আমি তো সবসময় এটা বলি যে আমি যদি এসএফআই না করতাম তাহলে অনেক কিছুই হতো না। এবং এই যে জেএনইউতে যাওয়ার পিছনে আমার পার্টির দুটো খুব ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে। এক নম্বর, আমার জেএনইউ নিয়ে কোথাও কোনোদিন ফ্যাসিনেশন ছিল না। আমি কলকাতাতেই থাকবো, সব বন্ধুরা এখানে। আমার মার একটা জেএনইউ নিয়ে ফ্যাসিনেশন ছিল, এবং তার কারণ হচ্ছে সীতারাম ইয়েচুরি এবং প্রকাশ কারাট যে আছে, ওনারা ওইখানে পড়েছেন, ওনারা এত সুন্দর কথা বলেন, সুতরাং আমার মেয়েও জেএনইউতে পড়বে। ফলে এই যে জেএনইউর স্বপ্ন বা জেএনইউতে যেতে হবে, এটা আমার মার পারসুয়েশন। এবং পরীক্ষা ক্লিয়ার করার পর, রেজাল্ট বেরোনোর পরও আমি প্রায় আমার যাওয়া হচ্ছিল না, কারণ ঠিক তার আগের বছরই নির্ভয়া কাণ্ড হয়েছে। বড়দাদু ভাই তখন বেঁচে ছিলেন, তিনি বললেন যে কিছুতেই আমি আমার নাতনিকে ওখানে একা একা ছাড়বো না, মেয়ে এখনো নিজে হাতে খেতে পারে না, মা খাইয়ে দেয়, ওখানে একা একা কি করবে, কিছুতেই আমি পাঠাবো না। তো তার পরের দিনই সম্ভবত কোনো একটা জেলা সেক্রেটারিয়েট মিটিং এ বড়দাদুর বিমান বসুর সঙ্গে দেখা হয়েছিল। তো বড়দাদু গিয়ে বলেন যে নাতনি এরকম জেএনইউ পেয়েছে, কিন্তু আমি তো ঠিক সাহস পাচ্ছি না, ও একা একা কি করে পড়বে। বিমান বসু তখন বলেন যে পদ্মদা, আপনি এটা কি করছেন, একটা কুয়ো থেকে সাগরের মধ্যে গিয়ে পড়বে, ওকে যেতে দিন, ও খুব ভালো করবে, ওকে আটকাবেন না। বিমান বসুর কথা শোনার পর আমার বড়দাদু আমাকে জেএনইউতে পাঠানোতে রাজি হয়। ফলে যদি আলটিমেটলি পার্টি না থাকতো তাহলে আমার এই কোনো কিছুই হয়ে ওঠা উঠতো না। এবং ঠিকই তো এসএফআই, আমি সবসময় বলি যে আমাকে যে নিজের সম্পর্কে আমার যে ধারণা, সেটাকে প্রতিদিন ভেঙেছে চুরেছে। আমি কি কি করতে পারি এবং কি কি করতে পারি না, আমার যে ধারণা ছিল, এসএফআই প্রতিদিন সেটাকে চ্যালেঞ্জ করেছে এবং একটা নতুন মানুষ ভেঙে চুরে এই এতগুলো বছর ধরে তৈরি করেছে। ফলে আমি তো এসএফআই এর প্রতি সারা জীবন ইনডেটেড, কৃতজ্ঞ থাকবো।